হ্যাভলক নীল ভ্রমণের প্রথম পার্টে কিন্তু আপনারা দেখেছেন আমরা নীল আইল্যান্ডে এসে পৌঁছেছি। আর এই যে দ্বিতীয় পার্ট, এখন কিন্তু আমরা আছি ন্যাচারাল ব্রিজের কাছে। তো কেমন আছেন সবাই? বিহারিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাকেই কিন্তু ন্যাচারাল ব্রিজ বলা হয়, কারণ এটা একদম ন্যাচারাল, মানে নিজে থেকেই তৈরি হয়েছে। আর এটা কিন্তু পুরো কোরাল দিয়ে তৈরি। কালক্রমে আস্তে আস্তে সমুদ্রের ধাক্কায় এর মাঝখানটা ভেঙে গেছে। আর এখানে আপনারা যত পাথর দেবেন এগুলো কিন্তু সব কোরাল। কোরাল বলতে কিন্তু আমরা বুঝি যে সামুদ্রিক গাছপালা থাকে, সেগুলো আস্তে আস্তে মানে মৃত হয়ে যাওয়ার পরে এরকম পাথরে পরিণত হয়ে যায়। এগুলো কিন্তু দেখতে অনেকটাই অন্যরকম। আর এই যে পাথরগুলোর মাঝখানে মাঝখানে ছোট 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 ন্যাচারাল অ্যাকোয়ারিয়ামের মতো হয়ে রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু নানা রকমের সামুদ্রিক মাছ ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই সামুদ্রিক নানা রকমের জ্যান্ত কোরাল, নানা রকমের সামুদ্রিক গাছপালা, মানে সত্যি অপূর্ব দৃশ্য। কত লোকের ভিড় দেখেছেন? আর এই যে দেখুন, ছোট ছোট অ্যাকোয়ারিয়ামের মতো মানে পাথরের গর্তের মধ্যে জল জমে রয়েছে, আর তার মধ্যে কত রং বেরঙের নানা রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। মানে ঘরের মধ্যে আমরা যেরকম অ্যাকোয়ারিয়াম রেখে থাকি, এগুলো কিন্তু ন্যাচারালভাবে তৈরি সেই অ্যাকোয়ারিয়াম। আর এর মধ্যে কিন্তু ওই যে সামুদ্রিক কোরাল রয়েছে। আপনারা একটুখানি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, ওই যে ছোট 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 ফুলের মতো গাছ রয়েছে না, হ্যাঁ ওগুলোই কিন্তু সমুদ্রের তলার কোরাল, মানে ওগুলো জ্যান্ত গাছ। এইটা কি বলুন তো, আমিও প্রথমে বুঝতে পারিনি। এইটা কিন্তু সি কুকুম্বার। আমরা বাংলায় অনেকেই নিশ্চয়ই পড়েছি সামুদ্রিক শসা, যার থেকে কিন্তু নানা ধরনের ওষুধপত্র তৈরি করা হয়। আর এই আন্দামানে কিন্তু এই সি কুকুম্বার অনেক মাত্রায় পাওয়া যায়। আর এগুলো ধরা কিন্তু ভারত সরকারের তরফ থেকে একদম বারণ করা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ইটের মতো লাল রঙের, ওটা কিন্তু সি কুকুম্বার। ওগুলো ওরমভাবেই পড়ে থাকে এখানে। তো আমাদের কিন্তু ন্যাচারাল ব্রিজ দেখা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা আবার সবাই ফেরার উদ্দেশ্যে। আর জলও কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে, মানে এখন জল ভরে যাবে। তো আমরাও ধীরে ধীরে ন্যাচারাল ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবারও রওনা দিচ্ছি ভরতপুর বিচের উদ্দেশ্যে। আর এই যে দেখুন, কত সুন্দর লাগছে না গাছগুলো, একদম মনে হচ্ছে আনারস ধরে রয়েছে। আর এতটা রোদ ছিল, মানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ। মুখ চোখের অবস্থা একদম লাল হয়ে গেছে, এতটা হাঁপিয়ে গেছি। আর সিঁড়িগুলো দেখেন কত সুন্দর, গাছের শিকড় দিয়ে ধাপের পর ধাপ বানানো। তো আবার যতটা এসেছি আবারও ধীরে ধীরে আস্তে আস্তে এক পা দু পা করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ততটাই যেতে হবে। তবে এখন আর অতটা এনার্জি নেই, এখন ডাব খেয়ে আবার এনার্জি জুগিয়ে আবার চলেছি ভরতপুর বিচের উদ্দেশ্যে। ধীরে ধীরে নিচের দিকে নামছি আমরা। আর এখান থেকেই কিন্তু আবার গাড়ি বা অটো বুক করে আমরা যাব ভরতপুর বিচের উদ্দেশ্যে। আর ওই যে বলেছিলাম না ট্রান্সপোর্টের সমস্যা, সত্যি আমরা গাড়ি তো পেলামই না একটা। তারপরে ঠিক করলাম ওই যে বাবার কোন আত্মীয় বাড়ি, চলো সেখান থেকে ঘুরে আসি। আর এই নীলের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার গ্রাম, এখানকার ঘরবাড়ি সব দেখে আসি। তো আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করেছি। আর দেখুন এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে এরমভাবে না রিসর্ট বানানো, কত ছোট ছোট সুন্দর সুন্দর ঘর একটা একটা করে, এতটা সুন্দর লাগছে দেখতে। মানে আমি এখানে যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই শুধু রিসর্টেই ভরা। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, পুরো লাইন লাইন করে একটার পর একটা রিসর্ট। তো এখানে কিন্তু আপনারা আসলে এখানে একটা রাত থেকে তারপরে ধীরে সুস্থে নীল আইল্যান্ড উপভোগ করতে পারবেন, আমার যা মনে হলো। আর আমার অবস্থা দেখুন, আন্দামানে বকফুল দেখিনি, এতদিন রয়েছি কোনোদিন বকফুল খুঁজে পাইনি আন্দামানে। এই নীল আইল্যান্ড এসে দেখি কারোর বাড়িতে একটা গাছ আছে। তো আমার আর সহ্য হলো না, লোকের বাড়ি থেকে বকফুল চুরি করতে শুরু করে গেছি আমি ঘুরতে এসে। আর এখানে আমার হাজব্যান্ড দেখাচ্ছে যে পেঁপেও রয়েছে, পেঁপেও নিয়ে আসো। তো আমি ওনাকে দেখাচ্ছিলাম যে বকফুল ঠিক আছে, কিন্তু এত বড় পেঁপে নিলে বাড়ির লোক আমাকে আর ছাড়বে না। তো যাই হোক, বকফুল নিয়ে এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এখন বাবা আমার টুপি পরে ঘুরে বেড়াচ্ছে আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আমার একটা ভিডিও নে। তো দেখি বকফুলগুলো কতদিন অবধি থাকে। আর এই যে এটা কিন্তু নীলের পাওয়ার হাউস, মানে পুরো নীল আইল্যান্ডের বিদ্যুৎ এখান থেকে সরবরাহ করা হয়।
তো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, ঘর বাড়ি দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কোনো দিন আসিনি এখানে, তো যাদের বাড়ি যাচ্ছে তাদের বাড়িও চিনি না, জিজ্ঞেস করতে করতে ঠিক জায়গায় চলে এসেছি। যে ঢুকে গেছি কিন্তু গলির মধ্যে, আর মার নজর শুধু কুমড়ো শাক, লাউ শাক এইসবের দিকে। তো ওখানে কুমড়ো শাক হয়েছিল, ওগুলো দেখাচ্ছিল। এখানে দেখুন কত কচু গাছ, কচু শাক, মানে গ্রামাঞ্চলে যেগুলো পাওয়া যায় সেগুলোই রয়েছে, আর পুরো গ্রামের মতোই কিন্তু। আর এখানে একটা নতুন ধরনের না জিনিস দেখলাম, এই যে গাছের মধ্যে দেখুন, এগুলো নাকি আলু। তো জানি না, এগুলো কোনোদিনও দেখিনি, এগুলো নাকি খায়, অনেক সুন্দর খেতে হয়। তো এখানে ওই সামনেই এগিয়ে যাব আমরা। আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়ি গিয়ে আমরা ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না ক্যামেরার সামনে আসতে, তো তার জন্য আর ক্যামেরা অন করিনি। ওই যে সামনে টিনের চাল দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তাদের বাড়িতেই গেছিলাম। তো বাড়ি চলে এসেছে, আর এখানে লোকজন এতটা ভালো, একবার একজনাকে জিজ্ঞেস করাতে সে পুরো বাড়ি অবধি নিয়ে চলে গেছে। তো তাদের বাড়ি ঘোরাও হয়ে গেছে, এখন সে তার ছেলেকে দিয়ে আমাদের সাথে পাঠালো যে এখানে যে শর্টকাট রাস্তা আছে সেখানে দিয়ে আমাদের ভরতপুর বিচে নিয়ে যাওয়ার জন্য। ওই যে দেখুন লাল জামা পরা বাচ্চা ছেলে, ওইটাই কিন্তু ওনার ছেলে। আর এখানে কিন্তু ধানও চাষ হয়, দেখুন দুপাশে ধান গাছে ভরা, কিছু ধান কাটাও হয়েছে, কিছু গাছে রয়েছে। আর ও আমাকে দেখাচ্ছে, এই যে দেখো কুল হয়েছে। আর আমি তো দেখে আমার তো অবস্থা খারাপ কুল দিয়ে, তো আমিও খুঁজতে চলে এসেছি কুল কোথায় হয়েছে। আর সত্যি ছোট 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 কত সুন্দর কুল হয়ে রয়েছে। এই কুলগুলো বড় হয়েছিল, দুই একটা কুল ছিঁড়ে আবারও সোজা রওনা দিয়েছে। আর এই যে এই কুকুরটা কিন্তু ওর সাথে এসেছে, ও যেখানে যেখানে যাচ্ছে এও সেখানে সেখানেই যাচ্ছে। দেখুন সামনেও কিন্তু রিসর্ট রয়েছে। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি, তো রাস্তা এরকমই হবে, কাঁচা রাস্তা। তো এর মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি, আর দুপাশে ওই যে ধুন্দুল বলে না আমাদের বাংলায়, ওই ধুন্দুলের গাছে ভরা, একদম নিচে মাটির মধ্যে হয়ে রয়েছে। জানি না এগুলো, ও তো বলছিল এগুলো জংলি নাকি তেতো হয়, তো তার জন্য আর তুললাম না, না হলে এগুলোও তুলে নিয়ে যেতাম। আর চারিদিকে কারি পাতা গাছে একদম ভরা, মানে কারি পাতা গাছ দিয়ে মানুষ বেড়া দিয়ে রেখেছে, তাহলে ভেবে দেখুন কত কারি পাতা গাছ। দেখেছেন কতটা সুন্দর, শুধু নারকেলের বাগান। এই যে ধুন্দুল গাছ দেখুন কত হয়ে রয়েছে। সত্যি নীল দ্বীপটা আমার কাছে এত সুন্দর লেগেছে, একদম শান্ত নিরিবিলি। এখানে বসবাস করা মানুষরা বলে যে এখান ছেড়ে তাদের যেতেই ইচ্ছা করে না। একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম যখন এখানে সুনামি এসেছিল তো নীল দ্বীপের অবস্থা কেমন ছিল, তো তারা বলল নীল অতটা ক্ষয়ক্ষতি হতে পারেনি, বেশি দূর অবধি জল আসেনি। সুনামির সময় নাকি তারা এখানেই ছিল, তারা অতটা টের পায়নি। আর এখানে চারিদিকে ঘুরতে এতটা ভালো লাগছে যে আমরা হাঁপিয়ে যাচ্ছি সেটা অনুভবই হচ্ছে না। তো এত ঘোরা হয়েছে, এখন তো কিছু খেতে হবে। তো ভরতপুর বিচের সামনেই একটা হোটেল পেয়েছি, এখানে দেখলাম লোকজন ভরা, তো চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর এই হোটেলের সামনে ওয়াশরুমও ছিল, তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য যাব। আর ওই যে সামনে দেখুন দোকানগুলো, ওর পরেই কিন্তু ভরতপুর বিচ। এখন জানি না এখানের খাবার দাবার কেমন হবে, তবে একদম ভরা কিন্তু হোটেল, সেইটা দেখেই আমরা এসেছি, মনে হয় ভালো হতে পারে। তো চলুন ভেতরে যাই, খাবার খাই, তারপরে আপনাদের জানাবো কেমন এখানকার খাবার দাবার। চারিদিকে কিন্তু অনেক লোক অনেক খাবার দাবারই খাচ্ছে, তো আমরাও আমাদের অর্ডার দিয়ে দিয়েছি। তবে খাবার খাওয়া শুরু হওয়ার পরে মনে হলো যতটা ভেবেছিলাম ততটাও ভালো না। আমাদের বাঙালির পক্ষে দুপুরবেলা এরকম খাবার ততটা কিন্তু মানে মোর মতো নয়। বিরিয়ানি অর্ডার করেছিলাম, এটা বিরিয়ানি কিনা আমার মনে হয় না, তবে পেট ভরার জন্য যেটুকুনি খাওয়ার দরকার ততটাই খাওয়া হয়েছে। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা ভরতপুর বিচের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। এই যে ভরতপুর বিচ শুরু হওয়ার আগে কিন্তু দোকান শুরু হয়ে গেছে। আর এখানেও কিন্তু সেই একই আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, সাজার জিনিস, কত যে জিনিসপত্র, মানে একটা ছেড়ে একটা কোনটা যে নিই সেটা বোঝা বড় দায়। ওই যে সামনে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি, মানে এই সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। এখানেও কিন্তু একই খাবার দোকান টুকিটাকি, আর বিচে পরার জামা কাপড় টুপি এসবই পাওয়া যাচ্ছে।
আর এই ভরতপুর বিচে কিন্তু নানা রকমের সি অ্যাক্টিভিটি অর্থাৎ সমুদ্রে খেলাধুলা হয়, আপনার স্কুবা বোটিং আরও নানা ধরনের জিনিসপত্র হয়ে থাকে। তো ওখানে ছোট ছোট কাউন্টারে চেয়ার নিয়ে বসে থাকে লোকেরা। আপনি যদি করতে চান তাহলে ওখান থেকে আপনাদের কথা বলতে হয়, ওরা আপনাদের সব কিছু জানায় এবং করে দেয়। যে সামনে দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো, ওখানে কিন্তু ওরা বসে থাকে। তো আমরা অ্যাক্টিভিটি কিছু করবো না, কারণ মা বাবা আছে আমাদের সাথে, হয়ে উঠবে না। আর সত্যি কথা বলতে কি, এই ভরতপুর বিচে আসার পর আমার মনে হচ্ছিল যে নীল আইল্যান্ডে যদি একটা রাত আমরা থেকে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কেন জানেন, এই ভরতপুর বিচটা এতটা সুন্দর, মানে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। একদম বিচের 1 কিলোমিটার পর্যন্ত আপনার হাঁটু অবধি জল পাবেন, আর একদম শান্ত বিচ, মানে আপনারা এখানে বাচ্চা নিয়েও নামতে পারবেন আর একদম আরামসে শুয়ে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর 1 কিলোমিটার পর্যন্ত আপনারা দেখুন কত ভেতর পর্যন্ত লোকজন গেছে, আর অতটা পর্যন্ত কিন্তু একদম হাঁটু অবধি জল। তো আপনাদের আমি এটাই বলবো যে হাতে একটু সময় নিয়ে আসবেন, আর এই নীল আইল্যান্ডে একটা দিন থেকে, মানে একটা রাত কাটিয়ে এই সমুদ্রে স্নান করে যাবেন। আমাদের হাতে এখন একটুও সময় নেই, 4টের সময় আমাদের হ্যাভলকের জন্য বোট রয়েছে। তো আমরা এখানে তো স্নান করতে পারবো না। আর এখানে কিন্তু প্রত্যেকটা বিচের মধ্যে স্নান করার পরে জামা কাপড় পাল্টানোর জন্য কিন্তু ঘর বানানো থাকে, সেখানে আপনারা ওই 10-20 টাকা মতো দিয়ে জামা কাপড় পাল্টে স্নান করে বেরোতে পারবেন। তো তার জন্য কোনো অসুবিধা নেই, তবে আমাদের হাতে সময় নেই। কিন্তু এত সুন্দর বিচ দেখে আমি আর থেমে থাকতে পারছিলাম না, ভাবছিলাম স্নান না করি তবে একটু নামতেই হবে। তাই জুতো টুতো খুলে একদম সোজা দৌড় বিচের দিকে। এতটা সুন্দর বিচটা, আর জল দেখুন একদম 1 কিলোমিটার ভেতর পর্যন্ত ওই হাঁটু অবধি জল, আর একদম নিচে পরিষ্কার সৌন্দর্য দেখা যাচ্ছে সমুদ্রের। আর আমি মাকে ডাকছিলাম যে মা আসো, কবে আসবো পরে তার কোনো ঠিক নেই। তো স্নান না করি অন্তত সবাইকে বলতে তো পারবো যে বিচের মধ্যে নেমেছিলাম। আর যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু নীল আইল্যান্ডে একটা রাত থাকবেন, আর এই বিচের মধ্যে, এই সমুদ্রের মধ্যে স্নান না করে এখান থেকে যাবেন না। তো মাও আমাকে দেখে চলে এসেছে জলে নামার জন্য। আর সত্যি এতটা ভাল লাগছিল, মনে হচ্ছিল স্নান করেই যাই, তবে কিছু করার নেই, সময় হয়ে গেছে, এখনই যেতে হবে। আর আমি না ওই হাত দিয়ে দেখাচ্ছিলাম, দেখো কত দূর পর্যন্ত সবাই গেছে, মানে অনেকটা দূরে এখান থেকে স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। ওই যে দেখুন কত দূর পর্যন্ত সবাই বসে রয়েছে, আর জলও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শান্ত। তো কিছুটা সময় কিন্তু এই সমুদ্রের মধ্যে কাটিয়ে একটুখানি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি হ্যাভলকের উদ্দেশ্যে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। তো এখান থেকে জেটটি কাছেই, এই ভেতর দিয়ে গেলে একটুখানি সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনাদের আসার সময় তো দেখিয়েছিলাম না, জেটটির পাশেই ভরতপুর বিচ। তো এই পাশেই গলি দিয়ে বেরোলেই জেটটি চলে আসবে। আর এখানে দেখুন কেয়া গাছগুলো কি সুন্দর ঠেসমূল দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। নীলের ভ্রমণের দ্বিতীয় পার্টটা আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার তৃতীয় পার্টে। সেখানে কিন্তু আপনারা দেখবেন আমরা হ্যাভলকে গিয়ে কি করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই বিহারিণীকে সাবস্ক্রাইব করে নেবেন।